নমস্কার, টিভি9 বাংলায় আপনাদের স্বাগত জানাই। ফুল অ্যান্ড ফাইনালের এই সেগমেন্টের স্টুডিও থেকে আমি শুভজিৎ রয়েছি আপনাদের সঙ্গে, আর এই মুহূর্তে আমার সঙ্গে আমার সহকর্মী লিমা রয়েছে নিউজ রুম থেকে। লিমা, কালীঘাট তৃণমূলে আবারও ভাঙন, আর এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের ছায়া সঙ্গে তার হাতটা ছেড়ে দিলেন, মানে চন্দ্রিমা ভট্টাচার্যের কথা বলছি। তিনি ইস্তফা দিয়েছেন। এবার কোন কোন পদে ইস্তফা সেটাও বলে রাখা প্রয়োজন, কারণ ইতিমধ্যেই আপনারা প্রত্যেকে জানেন যে সোমবার যখন ইলেকশন কমিশনের দু তরফেই তথ্য দিতে হবে, চিঠি দিতে হবে, ঠিক তার আগে সেরকম একটা সময় দাঁড়িয়ে রাজ্য সভানেত্রী সহ কালীঘাট শিবিরের যা যা পদ ছিল সেই সমস্ত পদ থেকে ইস্তফা দিলেন চন্দ্রিমা ভট্টাচার্য। তৃণমূলে কে আসল কে নকল, ভবনের দায়িত্বভার কার হাতে থাকবে, এই নিয়ে একটা বিশাল নাটকের মধ্যে কিন্তু চন্দ্রিমা ভট্টাচার্যের ইস্তফা, আর তার মধ্যেই ঋত শিবিরে তাকে দেখা যাচ্ছে এবং বাকি যারা রয়েছেন, মানে ঋত শিবিরের বিধায়করা যারা রয়েছেন তাদের সঙ্গে বসে। ভবন নিয়ে তৃণমূলে এবার আরো চওড়া বিভাজন। দিদির কথায় বেদনা হতো, মমতার হাত ছাড়লেন ছায়া সঙ্গী চন্দ্রিমা। দুটো ছবি এবার আপনাদেরকে আমরা একই সঙ্গে দেখাচ্ছি, কিছুদিন আগের ছবি দেখাচ্ছি আপনাদেরকে, যখন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ছিলেন একেবারে তার ছায়া সঙ্গীর মতো, ঠিক বাঁদিকে বসে চন্দ্রিমা ভট্টাচার্য, আর কয়েক দিনের ব্যবধান, তার মধ্যেই শিবির বদল। সৌরভ গুহ আমাদের রিপোর্টার আমাদের সঙ্গে এই মুহূর্তে সরাসরি রয়েছেন। সৌরভ, দুটো ছবি একটু আগে আমাদের দর্শকদেরকে দেখালাম, মানে কয়েকদিনের ব্যবধানেই শিবির বদল করে ফেললেন, কি বলছেন চন্দ্রিমা? দেখো, চন্দ্রিমা ভট্টাচার্য মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ছাড়বেন এটা নিঃসন্দেহে কিছুদিন আগে পর্যন্ত কখনো ভাবা যেত না, কারণ তিনি ছিলেন ছায়াসঙ্গী, যে দিল্লিতে নির্মলা সীতারামন বা অন্যান্য বিভিন্ন গুরুত্বপূর্ণ রাজ্যের বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায়ের বদলে তিনি প্রতিনিধিত্ব করতেন। অর্থমন্ত্রী ছিলেন, সংগঠনে মহিলা সভানেত্রী ছিলেন, এবং ছায়া সঙ্গী বলতে যা বোঝায় তাই ছিলেন গুড বুকে গুড গার্ল। সেই গুড গার্ল কিন্তু ছাড়লেন তৃণমূল কংগ্রেস। ইতিমধ্যেই নির্বাচনী বিপর্যয়ের পর একের পর এক নেতা ছেড়েছেন। কেউ সইকাণ্ডকে হাতিয়ার করেছেন, মানে সইকাণ্ডের অভিযোগকে সামনে রেখে ছেড়েছেন। কেউ আবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিষোদ্গার করেছেন। সংগঠনে গণতন্ত্র নেই এ কথা বলেও কিন্তু অনেকে ছেড়েছেন। কেউ আবার কিছুই বলেননি, সরাসরি দেখা গেছে ঋতব্রত শিবিরে তারা উপস্থিত, এবং যে বিষয়টা গোটাটা গড়াচ্ছে আগামী সোমবার তারা প্রতীক দাবি করছেন, তারাই তৃণমূল কংগ্রেস এমনটা দাবি করছেন। এরকম একটা বিপর্যয়ের সময়ে কিন্তু দলের পার্টির সভানেত্রী করা হয়েছিল বিশ্বস্ত চন্দ্রিমা ভট্টাচার্যকে। সেই চন্দ্রিমা ভট্টাচার্য দল ছাড়লেন, এবং যে কারণটা বললেন সেটা নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ। গতকাল ঋতব্রত শিবিরের তরফে তৃণমূল বাইপাসের তৃণমূল ভবন, যেটা ভাড়া করা একটি বাড়ি, সেখানে ঋতব্রত শিবিরের নেতারা যান এবং তারা তালা আটকে দেন। সেই সময় নাকি মমতা বন্দ্যোপাধ্যায় চন্দ্রিমা ভট্টাচার্যকে ফোন করে বলেন যে পার্টি অফিসটা ওদের হাতে তুলে দিলে। এর ফলে এই ফোনের জেরে চন্দ্রিমা ভট্টাচার্যের মনে হয়েছে তার আনুগত্য প্রশ্নচিহ্নের মুখে, এবং এই অভিযোগে তিনি দল ছাড়লেন, দলের পদ ছাড়লেন, দলের বিভিন্ন অ্যাকাউন্টে তিনি সাইনিং অথরিটি ছিলেন। সেই সঙ্গে থাকো, চন্দ্রিমা ভট্টাচার্যের সঙ্গে কথা হয়েছিল, তোমার কি বলেছিলেন একবার শুনি আমরা। যে অনেকেই তো শিবির চেঞ্জ করছেন, দেখা যাচ্ছে যে ফিরাদ হাকিম তিনিও গেছেন নতুন তৃণমূল বা আসল তৃণমূল। তো চন্দ্রিমা ভট্টাচার্য কি তাদের সঙ্গে? আমি এখন এইসব নিয়ে কোনো কথা বলতে চাই না, কারণ অনেক কিছু বিচারাধীন আছে, অনেক কিছু ইলেকশন কমিশনের কোর্টে আছে, মানে অর্থাৎ তাদের জায়গায় আছে। সুতরাং আমি এইটা নিয়ে কোনো কথা বলতে চাই না। আমি এইটুকুন বলতে চাই যে আমি থাকছি না। আমার আনুগত্য প্রশ্নচিহ্নের মুখে বলে আমার মনে হচ্ছে ব্যর্থতা আমার কোনো অভিযোগ নেই। কারণ এই ঘটনায় আপনি মর্মাহত হন? অবশ্যই। আমার দিদি আমাকে যে কথা বলেছেন, মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে বলেছেন যে আমি তুলে দিলাম, এটা আমি বেদনা হতো। আমি কারুর হাতে কিছু তুলে দেবার আমার ক্ষমতাও নেই, তুলে দেব। কি সেই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত যা আপনি আজ নিলেন? সেটা হচ্ছে আমি যে রাজ্যের সভাপতি হিসেবে আমাকে নিযুক্ত করা হয়েছিল 3 তারিখ, জুন মাসের 3 তারিখে যে মিটিং হয়েছিল কালীঘাটে, সেই মিটিংয়ে
সেই পদ থেকে আমি পদত্যাগ করলাম আর কি। সেই পদ থেকে পদে আমি রইলাম না। তার সাথে সাথে এখন অবধি যা আমি যে পদে আছি সে কোনো পদেই আমি থাকলাম না। আমি ব্যাংকের বিভিন্ন অ্যাকাউন্টের অথরাইজ সিগনেটারি হিসেবে আছি, তার থেকে আমি নিজেকে উইথড্র করলাম। এবং যেটা আমাদের ইলেকশন কমিশন অফ ইন্ডিয়াতেও আমি আমাদের মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায় তার অথরাইজড পার্সন হিসেবে ছিলাম, কন্ট্যাক্ট পার্সন হিসেবে, সেটাও তার থেকেও আমি নিজেকে উইথড্র করলাম। আমি জানিয়ে দেবো এটা এই মুহূর্তে আমি দেখাবো এই রেজিগনেশন লেটার মমতা বন্দ্যোপাধ্যায়কে লিখেছেন চন্দ্রিমা ভট্টাচার্য। দুঃসময়ে কি এমন হলো যে আপনি এই সিদ্ধান্তটা নিলেন? না, আমি আসলে করতে চেষ্টা করেছিলাম আনুগত্য দেখাবার, এবং আমার মনে হয় আমি যতটা নিজের কাছে সে বিষয়ে পরিষ্কার যে আমার আনুগত্যের কোথাও আমি খামতি দেখাইনি, কিন্তু আমি দেখলাম যে সেটা প্রশ্নচিহ্নের মুখে। কারণ গতকাল একটি ঘটনা ঘটেছে, এটা আপনাদের কাছে আর বিবরণ দিচ্ছি না, সবাই জানেন। কিন্তু সেই সম্পর্কিত কথা নিয়ে যখন আমার সাথে মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা হলো, তখন উনি আমাকে বললেন যে তুমি ওদের হাতে তুলে দিলে। তা আমি ওদের হাতে কোথায় তুলে দিলাম? আপনাদের সাংবাদিকরা মানে তৃণমূল ভবনের কথা? হ্যাঁ, তৃণমূল ভবনে। তা আমি তো ওনাদের হাতে তুলে দিইনি, কিছুই তুলে দিইনি। আমি যতক্ষণ বসার, প্রতিদিন যতক্ষণ বসি, সেদিনও কালকেও ততক্ষণই বসেছি। সুতরাং আমার কাছে কেউ আসেনি, আমার সাথে কথা হয়নি। আমি ওখানে ওই 6টা সোয়া 6টা অবধি থাকি, আমি ওখান থেকে 6টা 20-22 বেরিয়েছি। আমি কোনোদিন যা প্রতিদিন করি কালকেও তাই করেছি। একটা কথা হচ্ছে যে মানে বিষয়টা আপনি কি গতকাল তৃণমূল ভবনে ছিলেন? অবশ্যই ছিলাম। আচ্ছা, আপনার সামনেই ওরা ঢোকে? না, আমার সামনে মানে আমি দেখিনি ওরা ঢুকেছে কোথায় গেছে, আমার ঘরে আসেনি। আপনারা শুনলেন আমার সহকর্মী সৌরভ গুহর সঙ্গে যখন কথা হচ্ছিল চন্দ্রিমা ভট্টাচার্য, তিনি তার একরাশ অভিমানের কথা জানান এবং সাম্প্রতিকতম যে পরিস্থিতি ভবন নিয়ে যে দেখতে পাওয়া গেল সেই বিষয়টাও তিনি উল্লেখ করলেন এবং তাকে মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছেন সেটা জানালেন, একরাশ অভিমান বললেন। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ছাড়াতে কুণাল ঘোষ কি বলছেন? চন্দ্রিমাকে কিন্তু কটাক্ষই করছেন কুণাল ঘোষ। তিনি বলছেন যখন মন্ত্রী ছিলেন, একাধিক গুরুত্বপূর্ণ দপ্তরের দায়িত্বে ছিলেন, তখন অভিমান হয়নি। ঠিক কটাক্ষের সুরে প্রশ্ন করেছেন কুণাল ঘোষ। কিছু বলার নেই, কারো মনে হয় দীর্ঘদিনের সাথী ছিলেন এবং দীর্ঘতম, ওনার মন্ত্রিত্বের তালিকাটাও দীর্ঘতম ছিল, উনি তখন অভিমান হয়নি। উনি তো যতদিন সমস্ত গুরুত্বপূর্ণ দপ্তরগুলো মমতা বন্দ্যোপাধ্যায় ওনাকে দিচ্ছিলেন, তখন অভিমান হয়নি গো। কি আর বলবো বলুন, মমতা বন্দ্যোপাধ্যায় সরকারে থাকাকালীন একাধিকবার এই কথা বলেছেন যে নদীর সমুদ্রের জল শুকিয়ে যাবে, তাও আমাদের নেতারা শেষ হবে না। আমি এত নেতা তৈরি করে দিয়ে গেছি, নেতারা আসতেই থাকবে। পৃথিবী শেষ হয়ে যাবে কিন্তু আমাদের নেতারা শেষ হবে না। 1-1.5 মাস হয়েছে, দেখুন অবস্থা দেখুন। মানে কোন দিন দেখবেন যে পিসি ভাইপো নিজেই হয়তো বিজেপির কাছে অ্যাপ্লিকেশন করে বলবে আমাদের নিয়ে না, আমাদের আর কিছু নেই। তো মজার ব্যাপার হচ্ছে এখন কে চটি চাটাদের দলে, কে বালিশ চাটাদের দলে, এটা ওদের ব্যাপার, আমাদের এখানে কোনো ব্যাপার নেই। চন্দ্রিমাদির মনে হচ্ছে যে চটি চাটাদের সাথে থেকে কোনো লাভ নেই, বালিশ চাটাদের দিকে নাম লেখাতে হবে। এখন তৃণমূল কংগ্রেসের দুটো ভাগ, একটা হচ্ছে তৃণমূল কংগ্রেস ব্র্যাকেটে চটি চাটা, আর একটা হচ্ছে তৃণমূল কংগ্রেস ব্র্যাকেটে বালিশ চাটা। কেউ এখন দেখুন যারা এখানে বড় বড় কথা বলছে, দুদিন পরে তারাই দেখবেন হয়তো ওইদিকে নাম লেখাচ্ছে। মজা লাগছে। আমার মা তো বাড়িতে সিরিয়াল দেখাই ছেড়ে দিয়েছে। একটু আগে আপনাদেরকে বলছিলাম কালীঘাট তৃণমূলের ভাঙনের কথা। দেখুন, মমতার ছায়া সঙ্গীরা যেভাবে তার হাত ছাড়ছেন, তাতে একটা বড় প্রশ্ন তো অবশ্যই জাগে। কারণ চন্দ্রিমা ভট্টাচার্য ইস্তফা দিলেন, তারপরের ছবিটা কিন্তু দেখার মতো, মানে ঋত শিবিরের আহ্বান করা তাকে। ছবিটা দেখাবো। চন্দ্রিমা ভট্টাচার্য বিধানসভায় ঢুকছেন এবং তাকে স্বাগত জানাবার জন্য এই মুহূর্তে সন্দীপন সাহা সহ প্রত্যেকে নেতা রয়েছেন। স্বাগত জানাচ্ছেন? নিশ্চিতভাবে স্বাগত জানাচ্ছি, তার এই সিদ্ধান্তকে আমরা স্বাগত জানাচ্ছি। আপনাদের শিবিরে তিনি কি আসছেন? কথা হোক না, কথা হোক। এই তো চন্দ্রিমাদি আমাদের সিনিয়র লিডার, তাকে আমরা নিতে এসেছি। আসুন। চন্দ্রিমা ভট্টাচার্য এই মুহূর্তে কিন্তু সন্দীপন সাহা কিন্তু তাকে নিয়ে যাচ্ছেন।
কথা বলবো এই মুহূর্তে নিউজরুমে আমার সঙ্গে রয়েছেন অ্যাসিস্ট্যান্ট এডিটর তন্ময় প্রামাণিক। মামা, এই ছবিটা দেখার পর মানে একটা প্রশ্নের মাথায় আসছে যে তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কারা রইলেন? কারণ তার যারা ছায়া সঙ্গী ফিরহাদ হাকিম থেকে শুরু করে যারা সারা বছর আমরা বাংলার সাধারণ মানুষ সবাই জানি বিষয়গুলো, চন্দ্রিমা ভট্টাচার্য যাদেরকে সঙ্গে দেখা যেত তার, তাহলে তো এবার কাকে? তাহলে কি বাকি রইল শুধু শশী পাজা? একেবারেই মানে তুমি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলে দিলে, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় বলতেই আমরা বুঝতাম তার চারিপাশে অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের তিনি আত্মীয়, এবং তাকে তো কিভাবে তিনি কি চোখে দেখেন আমরা জানি। তার বাইরে যেটা ছিল ফিরহাদ হাকিম, শশী পাজা, চন্দ্রিমা ভট্টাচার্য, দিল্লির রাজনীতি বলতে গেলে কাকলি ঘোষ দস্তিদার, ডেরেক ওব্রায়েন, এখন এই দু একজন ছাড়া কাউকে কিন্তু দেখা যাচ্ছে না। এখন কুণাল ঘোষ, ডেরেক ওব্রায়েনরা ব্যাটিং করছেন, দোলা সেন রয়েছেন, শশী পাজাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আর সবচেয়ে আস্থাভাজন যিনি ছিলেন, কি মন্ত্রিসভা কি বিধানসভা বা দলের অভ্যন্তরে, সেখানে গুরুত্বপূর্ণ পদগুলোতে কিন্তু চন্দ্রিমা ভট্টাচার্য ছিলেন। অর্থমন্ত্রী হিসেবে ছিলেন, তিনি স্বাস্থ্য প্রতিমন্ত্রী হিসেবে ছিলেন, একাধিক ডিপার্টমেন্টের দায়িত্ব, যেগুলো খুব গুরুত্বপূর্ণ ডিপার্টমেন্ট এবং যেগুলো মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী থাকাকালীন দেখতেন। সেই চন্দ্রিমা ভট্টাচার্য চলে গেলেন, যেন অপারেশন কালীঘাট চালাচ্ছে ঋতব্রত শিবির, এমনটাই মনে করা হচ্ছে। এবং ওয়েলকাম রাজনীতি তুমি যেটা বললে, যে সেই ছবি গোটা রাজ্যের মানুষকে কিন্তু ঋতব্রত শিবির দেখিয়ে দিল যে তারা বিধানসভা দরজায় দাঁড়িয়ে আছেন, সেখানে ওয়েলকাম করে দিয়ে যাচ্ছেন। এই ওয়েলকাম রাজনীতি এবং যে অপারেশন চালাচ্ছে ঋতব্রত শিবির, তাতে হয়তো অদূর ভবিষ্যতে আমরা দেখতেই পারি যে শশী পাজা তাকে দেখতেই পাওয়া যাচ্ছে না, কেন তিনি বাইরে নেই। এর মধ্যেই কিন্তু এই কালীঘাট শিবির তারা প্রশ্ন তুলে দিচ্ছে, ভয় দেখিয়ে তুলে নিয়ে যাওয়া হচ্ছে। এরপর স্বাস্থ্য ভবনের ঝাঁপি খোলা হবে এমন একটা রয়েছে। তাই কি আগে ভাগে চলে গেলেন চন্দ্রিমা ভট্টাচার্য? দলের অভ্যন্তরে দলের নেতারাই বলছেন, তারা হয়তো প্রকাশ্যে সে কথা আবার বলবেন। সব মিলিয়ে কিন্তু এই অপারেশনের ঠেলায় বাংলার সাধারণ মানুষ তারা দেখছেন একবার তালা মারা হচ্ছে, কোথাও তালা দেওয়ার লোক নেই, দোলা সেন চলে যাচ্ছেন পুরনো অফিস দখলে রাখতে। এই দখলদারি রাজনীতি চলছে, কিন্তু যখন এখন তো খুব জোর একটা অঙ্ক কষা হচ্ছে কোন কে কতজন কোন পক্ষে রয়েছে, কিন্তু এই যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের খুব ক্লোজ, যারা ছায়া সঙ্গী, তাদের চলে যাওয়াটা কি তার মানে মমতা বন্দ্যোপাধ্যায়ের মনোবলটাকে অনেকটা কমিয়ে দেয়? অবশ্যই 22শে জুন একটা ইঙ্গিত পাওয়া গেছিল নিউ টাউনে ঋতব্রত শিবিরদের একটা, আমরা যেটা দেখেছিলাম অ্যানুয়াল মিটিং দলের, সেখানে তারা রেজুলেশন করলেন, কে সভাপতি, মানে ওয়ার্কিং কমিটি তৈরি হলো, সেটা তারা পাঠালেন কোথায়? নির্বাচন কমিশনে। আর সেদিনই তাদের আগে কালীঘাট তৃণমূল মমতা বন্দ্যোপাধ্যায় তারা একটা চিঠি নির্বাচন কমিশনকে আগে ভাগে পাঠিয়ে দিলেন যে তাদের অ্যানুয়াল মিটিংয়ে কারা কারা কোন কোন পোস্ট হোল্ড করছে। সেখানে চন্দ্রিমা ভট্টাচার্য গুরুত্বপূর্ণ পদে। সেই চন্দ্রিমা ভট্টাচার্যের ছেলে কিন্তু এই 22শে জুন ঋতব্রতদের মিটিংয়ে ছিলেন। তখনই মনে করা হয়েছিল যে একটা সেতু বন্ধন হয়েছে। আমরাই প্রশ্ন তুলেছিলাম যে কোথাও কি সেতু বন্ধন হচ্ছে, সেটা বোধহয় আজকে পূর্ণাঙ্গ হলো। সেই সেতুর মুখটা গিয়ে দাঁড়ালো বিধানসভার গেটে। হ্যাঁ, ইস্তফার পরে বিধানসভার গেটে আমাদের সবার আগে নজর ছিল। আমরা শুনবো কি বলেছে। যে অনেকেই তো শিবির চেঞ্জ করছেন, দেখা যাচ্ছে যে ফিরহাদ হাকিম তিনিও গেছেন নতুন তৃণমূল বা আসল তৃণমূল। তো চন্দ্রিমা ভট্টাচার্য কি তাদের সঙ্গে? আমি এখন এইসব নিয়ে কোনো কথা বলতে চাই না, কারণ অনেক কিছু বিচারাধীন আছে, অনেক কিছু ইলেকশন কমিশনের কোর্টে আছে, মানে অর্থাৎ তাদের জায়গায় আছে। সুতরাং আমি এইটা নিয়ে কোনো কথা বলতে চাই না। আমি এইটুকুন বলতে চাই যে আমি থাকছি না। আমার আনুগত্য প্রশ্নচিহ্নের মুখে বলে আমার মনে হচ্ছে ব্যর্থতা আমার কোনো অভিযোগ নেই। কারণ এই ঘটনায় আপনি মর্মাহত হন? অবশ্যই। আমার দিদি আমাকে যে কথা বলেছেন, মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে বলেছেন যে আমি তুলে দিলাম, এটা আমি বেদনা হতো। আমি কারুর হাতে কিছু তুলে দেওয়ার আমার ক্ষমতাও নেই, তুলে দেব কী করে। যাই হোক, আমার আনুগত্য যখন প্রশ্নচিহ্নের মুখে, তখন আমার মনে হয় যে আমারই ব্যর্থতা সেটা। আমি কারোর বিরুদ্ধে কোনো অভিযোগ আমার নেই। চিঠি কি পাঠিয়ে দিয়েছেন? হ্যাঁ, পাঠিয়ে দিয়েছি। হ্যাঁ। দিদি কোনো ফোন এসছে? না, এখনো অবধি কিছু আসে। আচ্ছা, একটা কথা বলি যে আমার দুঃখ লেগেছে যে নিশ্চয়ই আমার যে আনুগত্য এবং যে বিশ্বাসযোগ্যতা, সেটা তো একটা প্রশ্ন। কি করছি না করছি, দায়িত্ব ত্যাগ করা, দল ত্যাগ করা, ব্যাপার সব একই। এখন অনেক কিছুর এর মধ্যে অনেক হেরফের আনাতানা রয়েছে। আমি এতটা জিনিসের মধ্যে যাচ্ছি না, কোন দল নয়, কোনটা কি আছে কে, কারণ এগুলো বিচারাধীন আছে, এটা বিচারাধীন আছে। সুতরাং আমি তার মধ্যে যাচ্ছি না। ইলেকশন কমিশনের জায়গায় রয়েছে, আবার কোর্টেও আছে। সুতরাং আমি এর ভিতরে যাচ্ছি না। তারা দলের অন্দরের অনেক প্রশ্ন নিয়ে কথা বলছে। আমি কোনো কথা নিয়ে কারুর বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নেই। আমি কাউকে কোনো দায়ী এসব করার ব্যাপার নেই। আমি নিজেকে ঘটনা আমি নিজেকেই দায়ী মনে করছি, ইন দ্য সেন্স যে আমি ব্যর্থ, তার বাইরে কিছু
মানে তারপরে আর কিছু করা যায় না আর কি। বিশ্বাসই তো মূল শিকড়, সুতরাং সেই শিকড় যখন নড়ে চড়ে যায় তখন তারপরে আর কিছু করা যায় না। ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বা ওদের সঙ্গে কি দেখা করবে? না না, যদি কারোর সাথে দেখা হয়, সবার সাথেই কারোর সাথে দেখা হলে কি দেখা মুখ ঘুরিয়ে নেব? পরবর্তী গতিপথ কি মানে সেটা আমি সম্পর্কে- আমি গতিপথ এক্ষুনি বলতে পারছি না। সময় নিজের গতিতে চলে, সময় নিজের গতিতে চলবে। না, একটা কথা হচ্ছে যে যখন আজকে দল একেবারে ভাগ হয়ে যাচ্ছে চন্দ্রিমাদি, এই সময় দাঁড়িয়ে দলের বর্ষিয়ান নেত্রী হিসেবে আপনার কি মত? আপনি আমার কোনো মতের ব্যাপার নেই এখানে। আমার মতের কি ব্যাপার আছে? আমি তো এখানে বসে থাকতাম, আর যেটুকুন কাজ আমাকে দিয়েছেন সেই কাজটা করবার চেষ্টা করেছি। আমার মতামতের কোনো ব্যাপার নেই। আপনি গতকালকের ঘটনা না ঘটলে আপনি তৃণমূলেই থাকতেন, মানে ছিলেন। মানে মানে আপনি কালীঘাট শিবিরের সঙ্গেই থাকতেন। না না, সেটা তো আছি, ছিলামও, সেটা তো বলছেন, ছিলাম। তাহলে এখন নেই? না, এখন তো পদত্যাগ করেছি, ফলে কি করে বলবো? কালীঘাট শিবিরে নেই আপনি? শিবির টিবির জানি না, আমি আবারও বলছি, ওই করে কনফিউজ আমাকে করতে পারবেন না। শিবির টিবির আমি জানি না। আমি স্টেট প্রেসিডেন্ট ছিলাম, আমি স্টেট প্রেসিডেন্ট থেকে পদত্যাগ করেছি। এবার সেটা কোন শিবির, কার শিবির কি না, এগুলো আবারও বলছি, এগুলো বিচারাধীন আছে। সুতরাং এর মধ্যে আমি অন্তত আপনি ঢুকবো না। তৃণমূল তৃণমূল কোনোদিনই কোনো রাজনৈতিক দল ছিল না। তৃণমূল হয়ে গিয়েছিল লুটেরাদের দল, নীতি ছিল দুর্নীতি। তৃণমূলের ভিত্তিই ছিল কাটবানি। দেখুন, আমদানি বন্ধ, 70-75-এর ভাগ নেই, 75-25-এর ভাগ নেই, সব শেষ। তখন দল ছেড়ে চলে যাচ্ছে। তৃণমূলের এখন একমাত্র জায়গা হচ্ছে মডার্ন ইসলামিক হিস্ট্রি সিলেবাস, এর বাইরে তৃণমূলের অস্তিত্ব থাকে না। দেখুন, এখন মধু নয়, মাছি কেন আর ঘুরবে? যতক্ষণ মমতা ব্যানার্জির কাছে মধু ছিল, মানে শাসকে ছিল, ততক্ষণ বেনিফিট নিয়েছে। এখন নাই, দিতে পারবে না মমতা ব্যানার্জি কিছু, তো এখন ছাড়তে হবে। এখন নতুন বিগত দিনে যেগুলো অন্যায় অনাচার যারা করেছেন, অবৈধ ইনকাম করেছেন, সেগুলোর হাত থেকে বাঁচতে গেলে ভালো তৃণমূল শাস্তি হবে। কি পদ পায়নি ভারতবর্ষে? যে কটা অঙ্গরাজ্য আছে, আমার মনে হয় প্রথম মহিলা অর্থমন্ত্রী সেই তার পিরিয়ডে মমতা ব্যানার্জি চন্দ্রিমা ভট্টাচার্য ম্যামকে দিয়েছিলেন। তার পরিবারের লোকজন এই তৃণমূল কংগ্রেসকে বেনিফিট পায়নি। এখন তৃণমূল কংগ্রেস ডুবে গেছে বলে এখন তাকে ছেড়ে দিয়ে চলে যাচ্ছে। এগুলো আদর্শের বিচ্যুতি ছাড়া আমি কিছু মনে করি না। এত বছর ধরে আনুগত্য, যে আনুগত্য, সেই আনুগত্য যদি আজকে প্রশ্নের মুখে পড়ে, তাহলে সেই জায়গায় আমার মনে হয় না মানে থাকা উচিত। এবং উনি যে সিদ্ধান্তটা নিয়েছেন, একদম সেই সিদ্ধান্ত সঠিক বলে আমি মনে করি। এবং এই সিদ্ধান্তে আগামী দিন ওনারও ভালো হবে এবং মানে যিনি এই সিদ্ধান্তটা। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন বিজেপি বিধায়ক সজল ঘোষ। সজলবাবু, আমার আপনার কাছে প্রাথমিক প্রশ্ন, যে এই যে চন্দ্রিমা ভট্টাচার্য এত অভিমানের কথা বলে তিনি দল ছাড়ছেন, কিন্তু দল ছাড়ছেন কি করে বলি, কারণ তিনি দিদি মানে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গ ছাড়ছেন, কারণ কিছুক্ষণ আগে দেখা গেল তিনি অন্য শিবিরে মানে ঋতব্রত শিবিরে চলে গেলেন, এবং চলে গেলেন মানে তিনি সেখানে প্রবেশ করলেন এবং তাকে ওয়েলকাম জানানো হলো। এই যে যাওয়া আসা যাওয়ার মাঝে কি বলবেন, কিভাবে দেখছেন বিষয়টা? দেখার কি আছে? এটা দেখার কি আছে? এতদিন এদিকে খেয়েছে, এখানে এখন নেই কিছু, শুকিয়ে গেছে বাজার। এবার ভাবছে যদি ওইদিকে গিয়ে আবার কিছু খেতে পাওয়া যায় করে কমে, তাই জন্য গেছে। আদৌ কোনো লাভ হবে না। এদের ক্যারেক্টার নিয়ে মানুষ অনেক প্রশ্ন তুলছে, রাজনৈতিক ক্যারেক্টার। রাজনীতিতে দল আমরাও পরিবর্তন করেছি। যে মানুষটা নির্বাচনে হেরেছেন ওই দলের প্রতীকে, তারপরে তিনি আবার দলের একটা উইংস এর সভানেত্রী হয়েছেন। তা সভানেত্রী হবার পর যদি ছেড়ে চলে যায় আবার, তাহলে এদের স্ট্যান্ডার্ড কি আছে? এদের কোনো স্ট্যান্ড নেই। এদের নিয়ে কথা বলা বৃথা। হ্যাঁ, এদের নিয়ে কথা বলা বৃথা। আমি জানি না কে বলছিলেন যে উনি ঠিক করেছেন, তিনিও যে কতটা ঠিক করেছেন আমি সেটাও জানি না। ওনার ছেলে, এই তো ছেলের জন্যই যাওয়া। মায়ের তো আর কিছু করে কমে খাওয়ার জায়গা নেই, যদি ছেলে বাকি জীবনটা কিছু করে কমে খেতে পারে। হ্যাঁ, কিন্তু এমন অনেক শিবিরে তুলেছে, অনেক তুলেছে, আর লাভ নেই। এমন শিবিরে যাচ্ছেন যেখানে যে দলের আসল নকল কে, প্রতীককার, ভবনকার ইত্যাদি চলছে, এবং এমন শিবিরে এখন এই মুহূর্তে বলি ঋতব্রতপন্থী তৃণমূল শিবিরে যারা এই মুহূর্তে বিজেপির মানে আপনাদের দলের সরাসরি বিরোধী ভূমিকায় আসেন। না না, সে তো বিরোধী ভূমিকায় ওরাও বলবে, আমরাও আছি। হ্যাঁ, এ তো সেই তালমিজরির মতন হয়ে গেছে। কেউ বলছে ছবি আর সই দেখে নিন, আর কেউ বলছে আর চিহ্ন দেখে নিন। এখন আপনি আর চিহ্ন দেখবেন না ছবি আর সই দেখবেন, সেটা আপনার ব্যাপার।
কিন্তু মানুষ এদের আর কোনো কিছুই দেখতে চাইছে না। টটি চাটাকেও দেখতে চাইছে না, বালিশ কাটাদেরও দেখতে চাইছে না, আর ওই লিপস্টিক দিদিদেরও দেখতে চাইছে না। অনেক বড় বড় কথা বলেছে, অনেক অন্যায়কে এরা ন্যায় বলেছে। আজকে হঠাৎ এদের মনে মানে রাজনৈতিক সতীর্থপনা জেগে উঠেছে। কি উত্তর দেবো এসবে? ধন্যবাদ সজলবাবু। পদত্যাগ করলেন, দীর্ঘদিনে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছায়া সঙ্গী ছিলেন। ওকে নিয়ে আলোচনা করা সারাদিনটা নষ্ট হবে ভাই। না এমনি বেরোন না, আরে ওকে নিয়ে আলোচনা করে যাব দেন। এইসব আজকে এরকম কালকে এরকম গিরগিটির মতো এদের নিয়ে কথা বলবো কেন? রাজনীতিতে যাদের নিয়ে আলোচনা করবো তারা তো পদে থাকার মতো। এই পুরো দলটা চলছে অবিশ্বাস, কেউ নিজেদের এক দুসরার উপরে বিশ্বাস করতে পারছে না এবং তারই পরিণতি এটা আছে। তার জন্যই কোনো কাজ এখানে হয়নি। আর পুরো দল দুর্নীতির সঙ্গে গ্রস্ত ছিল। তোলাবাজি, ছিনতাই, বালি চুরি, পাথর চুরি, সব কিছু তো চুরির উপরে বেশ। তো নিজেদের মধ্যে এখন লড়াই চলছে, কেউ কারোর উপরে বিশ্বাস করতে পারছে না, এভাবেই নিজেকে শেষ করবে। এটা তো পুলিশ এবং গুন্ডাদের উপরে টিকে দল ছিল। এটা তো আমরা আগে থেকেই বুঝতে পারছিলাম কি যদি মানে এদেরকে যে কিছু চটি চাটা পুলিশ অফিসার যারা ছিল তাদেরকে যদি বাদ দিয়ে দেওয়া হয়, রে গুন্ডাদের এদের হাত থেকে বেরিয়ে যাবে, যাদেরকে এখন পুরো ভালোভাবে শক্ত হাতে দেখা হচ্ছে, তাহলে দল বলে তো কিছু ছিল না। এটা এখন সব সামনে এসে যাচ্ছে। এখন তো মোট কত দিন হয়েছে? 60 দিন হয়েছে আজকে, তার মধ্যেই এই অবস্থা আছে। আরও একটা প্রশ্ন কিন্তু পরিস্থিতি এই মুহূর্তে তুলেছে যে তৃণমূল জমানায় আপনারা জানেন যে অর্থমন্ত্রী ছিলেন চন্দ্রিমা ভট্টাচার্য। সেই অর্থমন্ত্রী থাকা কি নামেই অর্থমন্ত্রী? তার কারণ তিনি বলছেন যে আমার সঙ্গে বিস্তারিত আলোচনা করে রাজ্য বাজেট তৈরি হতো না, রাজ্যবাসী জানার কয়েক ঘন্টা আগেই আমি জানতে পারতাম, তিনি বলছেন। অনেক সময় বলা হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে সরকার, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারটা আমলা নির্ভর, যে আমি জানি না, জানেন না যে বাজেটটা কখন হবে। আমি এটা জানি না, আমি বলে দিয়েছি। আমাকে যেভাবে যেখানে যখন যেভাবে কাজ করতে বলেছেন সেইভাবে আমি কাজ করেছি। এবং বাজেট আমি বলে দিই আপনাদের যে আমার সাথে খুব ডিসকাশন করে যে বাজেট তৈরি হয়েছে, কখনোই সেটা তৈরি হয়নি। আপনারা জনতা জেনেছে যখন, তার কয়েক ঘন্টা আগে আমি জেনেছি। মানে আপনার দায়িত্ব, মানে আপনি সই করেছেন অথচ আপনাকে সেই সময় তো আপনি আনুগত্য দেখিয়েছেন, তখন তো পদত্যাগ করেননি। আনুগত্য তো বটেই। যাই হোক, আনুগত্য তো দেখিয়েছি। আমি তো আনুগত্য প্রশ্নের মুখে বলে পদত্যাগ করছি। ভয়ঙ্কর তথ্য দিচ্ছেন যে আপনি বাজেট জানেন না, অর্থমন্ত্রী জানেন না। ভয়ঙ্কর কেন? মাননীয় মুখ্যমন্ত্রী নিজেই বলেছেন, কারণ তিনি হয়তো শুনেছেন আধিকারিকদের থেকে, আপনাদের মনে আছে হয়তো, যে এটা চন্দ্রিমা বলো এরকম বাজেট হবে না এবারের বাজেট। এরকম অনেকেই বলে। না সেটা আমি জানি না, কিন্তু নিশ্চয়ই উনি এমন কথা বলবেন না যেটা উনি শোনেননি কি জানেন না। মানে আমলারা তৈরি করতেন, আপনি শুধু পাঠ করতেন। কে তৈরি করতো আমি জানি না, বলতে পারবো না। এটা হচ্ছে জানতেন না, অথচ আপনি তারপরে সেই আনুগত্য দিয়ে সেই দায়িত্ব সব কথা তো যখন ওখানে একটা ওথ নিয়েছিলাম সিক্রেসি বজায় রাখার, সেই সিক্রেসিটা তো খানিকটা বজায় রাখতে হবে। সেদিন অর্থমন্ত্রী হিসেবে তাহলে পদত্যাগ করেননি কেন? আমাকে আমার মুখ্যমন্ত্রী যিনি ছিলেন তিনি যেভাবে নির্দেশ দেবেন সেটাই তো আমায় করতে হবে, সেটা আমি করেছি। চন্দ্রিমা ইস্তফা দিলেন, কিন্তু এবার তৃণমূলের রাজ্য সভাপতি কে হবে, তার মানে কে দৌড়ে এগিয়ে রয়েছে, এটা একটা বড় প্রশ্ন। আমি কথা বলবো আমাদের সব প্রতিনিধির সঙ্গে। সৌরভ গুহ রয়েছেন। সৌরভ, তাহলে মানে পরের নামটা কি কুণাল ঘোষ? দেখো, কুণাল ঘোষের নাম নিয়ে ইতিমধ্যে চর্চা চলছে। তার কারণ কুণাল ঘোষ এই ভোট পরবর্তী বিপর্যয়ের মুখে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেসের হয়ে সব থেকে বেশি সরব, এবং অনেকেই মনে করছেন যে কুণাল ঘোষ রাজ্য সভাপতি হতে পারেন। তার নাম নিয়ে জল্পনা, আমরা কিন্তু এটা নিশ্চিতভাবে দলের তরফে এরকম কোনো খবর পাওয়া যাচ্ছে না, কিন্তু তার নাম নিয়ে কিন্তু ইতিমধ্যেই জল্পনা শুরু হয়েছে যে কুণাল ঘোষ পরবর্তী রাজ্য সভাপতি হতে পারেন, দলের সভাপতি হতে পারেন, রাজ্যের সভাপতি হতে পারেন কুণাল ঘোষ। এই নামটা নিয়ে একটা অবশ্যই জল্পনা আছে, এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে যে কজন ব্যক্তি এই ভোট বিপর্যয়ের মুখে দাঁড়িয়ে দলের হয়ে পার্টির হয়ে লড়াই করছেন এবং ভোকাল রয়েছেন, তার মধ্যে কল্যাণ বন্দ্যোপাধ্যায় আছেন, মহুয়া মৈত্র আছেন, এবং অবশ্যই কুণাল ঘোষও আছেন, মদন মিত্র আছেন। এদেরকে একদম সামনের সারিতে অত্যন্ত বলিষ্ঠভাবে তাদেরকে দেখা যাচ্ছে। ইতিমধ্যে চন্দ্রিমা ভট্টাচার্য পদত্যাগ করায় এর পরবর্তী সভাপতি কে তা নিয়ে যখন আলোচনা শুরু হয়েছে, সেই জায়গা থেকে কুণাল ঘোষের নাম নিয়ে কিন্তু একটা জল্পনা চলছে। ধন্যবাদ।
তালা খুলে ভেতরে মালিক পক্ষের লোকজন ঢুকলেন, কিভাবে দেখছেন গোটা বিষয়? না, মালিক পক্ষের যেহেতু ওপরে দুটি ফ্লোর আছে বা ওনারা চান এরকম, ফলে তারা ঢুকেছেন কেন, তারা যে একটা সিস্টেমের মধ্যে দাঁড়িয়ে কিছু কাজ করছেন সে তো বোঝাই যাচ্ছে, কিন্তু মালিক পক্ষ যদি ঢোকেন তার উপর দাঁড়িয়ে দুম করে এখানে কোনো মন্তব্য করব না। মালিক পক্ষ আমি বললাম তো যে ওটা খতিয়ে না দেখে এমন কোনো দায়িত্বজ্ঞানী, কালকে আমরা ইচ্ছা করলে ওখানে অন্য ব্যবস্থাও নিতে পারতাম, কিন্তু আমরা কোনো দায়িত্বজ্ঞানীন আচরণ করিনি, বিতর্ক হয় এরকম কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। আমরা আইনে আর একটা ভাড়া বাড়ি তৃণমূলের, সেটা ছেড়ে দেওয়ার তাও মুখে, তো সেইখানে দাঁড়িয়ে তো আমরা সেটা নিয়ে কি সিনক্রিয়েট করবো? একটা তালাওয়ালা একটা তালা দিয়ে দিলে তৃণমূলের ক্ষতি করা যায়? মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সারা বাংলার তৃণমূল কংগ্রেস কর্মীরা রয়েছেন। থ্যাংক ইউ। একটু অন্য বিষয়ে একটা জিজ্ঞেস করবো। এই দেবরাজ চক্রবর্তী নিয়ে আরো অনেক কিছু হচ্ছে, একটা নতুন সংস্থা, সেটা থেকে নাকি কালো টাকা সাদা হতো। দেখুন, দেবরাজ চক্রবর্তী নিয়ে আমরা বাড়তি মন্তব্য করবো না, কারণ জানি না। মামলার মেরিট নিয়ে কোনো বক্তব্য রাখবো না, আইনের পথে চলবে দেবরাজ এবং তার আইনজীবীরা সেটা বলবেন। আর রাজ্যের স্বাস্থ্য দপ্তর একটা স্বতঃপ্রণোদিত তদন্ত শুরু করলো এই সেবাশ্রয় নিয়ে, যে সেবাশ্রয় ব্যাপারটা আমি কোনোদিনই জানি না, আজও জানি না, আমি বলতে পারবো। একটা প্রশ্ন, লাস্ট প্রশ্ন। ফলে বুঝতেই পারছেন এই মুহূর্তের পরিস্থিতি কি। সাম্প্রতিকতম যে পরিস্থিতি দেখা গেল তৃণমূল কংগ্রেসের ভবন, মানে মেট্রোপলিটন তৃণমূল ভবন, সেই ভবনের কর্তৃত্ব নিয়ে দড়ি টানাটানির মধ্যে পুরনো জায়গায় আবার মমতা শিবির। তপসিয়ায় পার্টি অফিসে কালীঘাট তৃণমূল, মমতা শিবির ফিরছে দলের পুরনো পার্টি অফিসে। স্নায়ুযুদ্ধে তাহলে কি কালীঘাট তৃণমূল রণে ভঙ্গ দিল? এই প্রশ্ন পরিস্থিতি তুলছে। তপসিয়া যে পুরনো পার্টি অফিস, সেখানে কালীঘাট তৃণমূল, দেখুন সেই ছবি। পুরনো যে ভবন, তৃণমূল ভবন তপসিয়াতে, সেখানে আবারও কালীঘাট তৃণমূল ফিরছে। তার কারণ মেট্রোপলিটনে তৃণমূল ভবন নিয়ে কিরকম দড়ি টানাটানি হলো সেই ছবি আপনারা দেখেছেন। ঋতব্রত পন্থী তৃণমূল কংগ্রেসের যারা সদস্যরা রয়েছেন তারা সেখানে গিয়ে তালা লাগিয়ে দেন, তারপর সেই তালা খুলতে কালীঘাট শিবির, তৃণমূল কংগ্রেসের কালীঘাট শিবির যায়। কে আসল কে নকল এই নিয়ে দীর্ঘদিন ধরে বিবাদ চলছে, আপনারা জানেন। প্রতীক নিয়ে বিবাদ চলছে, এবার ভবন নিয়ে বিবাদ, অর্থাৎ ভবন কার এই মুহূর্তে সেই প্রশ্ন। তার মধ্যে তপসিয়ার যে পুরনো তৃণমূল কংগ্রেসের যে ভবন, সেই তপসিয়ার পার্টি অফিসে কালীঘাট তৃণমূল যায়। ফলে এক্ষেত্রে এখানেই প্রশ্নটা উঠছে যে মমতা শিবির কি তাহলে আবারও দলের পুরনো পার্টি অফিসে ফিরছে? স্নায়ুযুদ্ধ যেটা চলছে ভবন কার এই বিষয়টা নিয়ে, সেক্ষেত্রে তাহলে কি কালীঘাট তৃণমূল এক প্রকার রণে ভঙ্গ দিল? গতকালে আপনাদের সেই ছবি আমরা দেখিয়েছিলাম যে মেট্রোপলিটনে তৃণমূল ভবন নিয়ে দড়ি টানাটানি, তারপরেই তপসিয়ায় কালীঘাট তৃণমূলের যাওয়া, এই প্রশ্নটাকে কিন্তু আর একটু প্রকট করছে। আর এই আসল নকলের যে দড়ি টানাটানি চলছে, টাগ অফ ওয়ার চলছে, নিঃসন্দেহে সেটা ওই টান টান উত্তেজনাপূর্ণ নাটক বলে অনেকটা সেরকমই, প্লটটা অন্তত পক্ষে সেরকমই। গতকাল সন্ধ্যের পর আজও দিনভর সেই পরিস্থিতি। ঋতব্রতদের ঝোলানো তালা ভবনের মালিক পক্ষ খুলেছে, ভবনের 4 এবং 5 তলায় যাওয়ার জন্য তালা খোলা হয়েছে। তৃণমূলের নামে ভাড়া নেওয়া আছে 1 তলা, 2 তলা এবং 3 তলা। আমাদের 4 নম্বর 5 নম্বর। ওখানে কি কাজের জন্য? হ্যাঁ, ওখানে কাজের জন্য। মানে আপনি কি দেখালেন, কাগজটা কি দেখালেন? আমি আমরা যে জিডি করেছিলাম, জিডির কাগজ দেখিয়েছি। এই যে পজিশন, এখানে যে পজিশন যেটা আছে, সেই পজিশনের আমাদের যে পজিশন আছে সেটা যাওয়ার জন্য, আমরা যাতে যেতে পারি, আমরা যদি করি সেই জন্য। এই তালাগুলো কি আপনারা লাগিয়েছিলেন? না, এই তালাগুলো আমরা লাগাইনি। এই চাবিগুলো তাহলে কোত্থেকে পেলেন? চাবিগুলো কোথা থেকে পেলেন? চাবিগুলো আমাকে আমার স্যার দিয়েছেন। স্যার মানে কি? কালকে তো ঋতব্রত বন্দ্যোপাধ্যায়রা এখানে তালা দিয়ে গেছিলেন, চাবি আপনি কোথা থেকে পেলেন? তারাই কি আপনাকে চাবি দিল? আমি এটা বলতে পারবো না। আপনি এখন তাহলে কোন ফ্লোর যাবেন? আমি আমার ফ্লোরে যাব। আমরা 3 তলায়, 4 তলায়। আজকে কি করবেন ভেতরে, কি করবেন? AP 1/A ক্যানেল সাউথ রোডের 1, 2, 3 তিনটে এই ফ্লোর, এই 3টে ফ্লোর কাদের এবং এই 3টে ফ্লোরের ভবিষ্যতে কারা থাকবে, অর্থাৎ এই বিষয়টা খুব গুরুত্বপূর্ণ।
তার কারণ এখানে দুটো দিক কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এক, তৃণমূলেরই দুটো অংশ তারা বলছে যে এইখানে তারা থাকবে, এটা তাদের ভাড়া নেওয়া রয়েছে। অন্যদিকে মালিক পক্ষের তরফ থেকে কিন্তু তারাও কিন্তু পুরো বিষয়টা বুঝতে পারছে না, তার আদালতের দ্বারস্থ হচ্ছে। অর্থাৎ ভবিষ্যতে এই যে বহুতল যেখানে 3টে ফ্লোর, তৃণমূল কংগ্রেস বলে এখন বর্তমানে সদর দপ্তর, এখানে কোন তৃণমূল ঠাঁই পায় বা আদৌ কোনো তৃণমূল ঠাঁই পায় কিনা সেটা নিঃসন্দেহে কিন্তু পরবর্তীকালে সময়ের সঙ্গে সঙ্গে স্পষ্ট হবে। কিন্তু বর্তমানে যে তৃণমূলের যারা প্রতিনিধিরা, এক পক্ষ ঋতুব্রত তৃণমূল, তারা এসে বলেছেন তারা এখানে থাকবেন, আর কালীঘাট তৃণমূল তারা বলেছেন যে এইভাবে কোনোভাবে কিছু দখল করা যায় না, কার্যত এটা দখলদারি। অর্থাৎ সময়ের সঙ্গে সঙ্গে স্পষ্ট হবে যে এই তৃণমূল ভবন বলে যেই জায়গাটা অবস্থিত বা পরিচিত, এই তৃণমূল ভবন আদতে কাদের দখলে থাকবে, শেষ হাসি কোন তৃণমূলের কপালে থাকে এবং এইটা মূলত কারা বারবার প্রবেশ করতে পারে আর কাদের এখানে কিন্তু নো এন্ট্রি হয়ে যায়। এই দখল, এই ভাষাটা অ্যাপ্রোপ্রিয়েট ভাষা নয়। আমাদের অফিস, একটু ঘুরে বলতে হবে, আমাদের অফিস, আমরা আমাদের অফিসে গেছিলাম, বসেছি, সেখান থেকে আগামী দিনে আমাদের রাজনৈতিক কর্মসূচি কর্মকাণ্ড সেখান থেকেই পরিচালনা করব। মালিকের সঙ্গে যে টেনেন্সি যে এগ্রিমেন্টটা হয়েছিল, সেই এগ্রিমেন্টটা অন বিহাফ অফ তৃণমূল কংগ্রেস জনাব ফিরহাদ হাকিম কিন্তু সেখানে সই করেছিলেন এগ্রিমেন্টে। তাহলে জনাব ফিরহাদ হাকিমই বলবেন যে অফিসটা কার। সেহেতু ফিরহাদ হাকিম যখন আমাদের সঙ্গে গিয়ে বসছেন, তাদের এগ্রিমেন্ট যদি থাকে 1 বছর বা 2 বছর, তবুও আমরা নতুনভাবে মালিকের সঙ্গে কথা বলেই মালিক আমাদের বলেছেন যে আমরা যখন বললাম যে এটা আমাদের অফিস, এটা আমাদের আবেগ আছে, এটা বন্ধ করলে হবে না, অলরেডি 2nd ফ্লোর 3rd ফ্লোর বন্ধ করে দিয়েছিলেন, আমরা সেটাও আমাদের দিতে হবে। আমাদের বিভিন্ন শাখা সংগঠনের নেতৃত্ব, অর্গানাইজেশনের লোকেরা বসবে, মালিক আমাদের সঙ্গে কথা বলেছেন, এগ্রি হয়েছেন। তারপরে আমরা অফিসটা 2nd ফ্লোর 3rd ফ্লোর কীভাবে খুলব, কোন এলাকায় কোন কোন অর্গানাইজেশন, ইউথ, ছাত্র, ট্রেড ইউনিয়ন, মহিলা কোথায় বসবে দেখতে গেছি। নিচে আমরা আমাদের ঘরে বসেছিলাম, সেহেতু এটা নিয়ে কোনো কন্ট্রোভার্সিয়াল কোনো কিছু থাকার কথা নয়। 21-এর পরে আমাদের বহু বিজেপি অফিসে টিএমসি লোকেরা তালা মারছিল, তো তখন প্র্যাকটিস করেছিল, এখন কাজে আসছে, নিজেদের পার্টি অফিসে তালা মারছে। আমি খড়গপুরেও দেখেছি যারা টিএমসি করতো তারাই টিএমসি অফিসে তালা মারলো, টিএমসি অফিস ভাঙলো। এতে আমাদের কোনো রোল নেই। বাড়ির মালিক বাড়ি দেবেন কি না টিএমসিকে, কোন গ্রুপকে দেবেন, তার কোনো বলার অধিকার নেই। নিজেরা বাড়ি দখল করে গায়ের জোর দেখাচ্ছে, ওখানে খুবই অন্যায়। আমার মনে হয় এর বিরুদ্ধে আইনি ব্যবস্থা হওয়া উচিত। এইসব আসল নকলের বিষয়টা ওইভাবে হয় না। মমতা বন্দ্যোপাধ্যায়ের স্ট্রাগলের উপর দাঁড়িয়ে আপনি জিজ্ঞেস করুন না, যারা এসছিল তারা যে এমএলএ হয়েছে, নির্দল এমএলএ হয়েছে, যারা এসছিল তারা এমএলএ হওয়ার সময় একটা ফর্ম জমা দিতে হয়েছিল, ফর্ম এ আর ফর্ম বি, তাতে সই হচ্ছে মমতা ব্যানার্জি আর অভিষেক ব্যানার্জির, যে ওরা তৃণমূল এবং ওরা জোড়া ফুলের এই সার্টিফাই করেছেন মমতা ব্যানার্জিরা, আর আজকে বলছেন মমতা ব্যানার্জি নয়। এটা কোনো কাজের কথা? আর কিছু নেতা বিজেপির হাতে তামাককে নিজেদের এলাকায় যাচ্ছে না, আর হোটেল, দিল্লি, বিজেপির কার বাড়ি, এখানে হোটেলে গিয়ে কোন বিজেপি নেতার সঙ্গে এইগুলো করে বেড়াচ্ছে। খুবই দুঃখের, এদের নীতি নেই, এদের কোনো পথ নেই যে পথে ওরা এগোতে চায়। এরকম একটা ভাঙাচোরা টাইপের একটা অপোজিশন তো কোনো কাজেরই নয়। এরা নিজেরা মারামারি করছে। একটা স্ট্রং অপোজিশন খুব প্রয়োজন একটা সরকার চালাতে গেলে। একটা লোগো দেখেই তো ভোটটা দিয়েছে, তাদের কি অপরাধ হলো? সেই মানুষগুলোর কি অপরাধ হলো? আপনাদের তো জেতালো সেই মানুষগুলো। আপনারা